আজকে আমরা আলোচনা করব ভৌত রাশি এবং পরিমাপ চ্যাপ্টার থেকে আসা কিছু কোশ্চেন নিয়ে, বিশেষ করে যেগুলো কম্পিটিটিভ এক্সামে যেমন WBJEE এবং নিট এক্সামে এসেছে। আশা করি ভিডিওটা তোমাদের কাছে এফেক্টিভ হবে। প্রথম যে কোশ্চেনটা আছে, একটি বস্তুর ভর ও আয়তনে যথাক্রমে 2% এবং 3% ত্রুটি হলে বস্তুটির ঘনত্ব নির্ণয়ে সর্বোচ্চ ত্রুটি কত হবে। এটা ত্রুটি নির্ণয়ের অঙ্ক। তো লেকচার 2তে বিভিন্ন ধরনের ত্রুটি কিভাবে নির্ণয় করা হয় সেগুলো আলোচনা করা আছে। যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তো লেকচার 2 দেখতে পারো। যেহেতু এখানে ঘনত্ব নির্ণয় ত্রুটি নির্ণয় করা ত্রুটির কথা বলা হয়েছে, তো ঘনত্বের এক্সপ্রেশন লিখবো আমরা। ঘনত্ব রো সমান সমান m/v, এটা তো আমরা সবাই জানি। এখন m/v ভাগ আকারে আছে, তো ভাগ কিংবা গুণ আকারে যদি থাকে তাহলে ত্রুটিগুলো যোগ করে নিতে হয়। তো রো নির্ণয় ত্রুটি যদি ধরে নিই, রো নির্ণয় ত্রুটি ডেল রো সমান সমান আমরা লিখতে পারি ডেল এম প্লাস ডেল ভি। ডেল এম মানে হচ্ছে এম নির্ণয়ের ত্রুটি, ভর নির্ণয় ত্রুটি, আর ডেল ভি মানে আয়তন নির্ণয়ের ত্রুটি। তো ভর নির্ণয়ের ত্রুটি দেওয়া আছে 2% আর আয়তন নির্ণয় 3%, তো অ্যান্সার হয়ে গেল আমাদের 5% ত্রুটি। ওকে, নেক্সট অঙ্ক আছে। নেক্সট কোশ্চেন, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা হলো। তো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক আমরা যে এক্সপ্রেশনটা থেকে পাই, যে ফর্মুলা থেকে, নিউটনের মহাকর্ষীয় সূত্র ক্লাস 8-এ তোমরা পড়েছিলে এবং ক্লাস 11-এ আরও ডিটেলসে আছে চ্যাপ্টারটা। তো নিউটনের মহাকর্ষীয় সূত্রে যে ফর্মুলাটা হয়, এফ সমান সমান এরকম হয় জি m1 m2 বাই আর স্কোয়ার। এখানে যদি জি এর মাত্রা বের করতে চাই, জিটাকে একদিকে রাখবো, বাকি রাশিগুলোকে অন্যদিকে নিয়ে যাব। তো আর এদিকে গিয়ে এফের সাথে গুণ হবে, m1 m2 নিচে চলে আসবে। সেক্ষেত্রে জি সমান সমান হবে এফ আর স্কোয়ার বাই m1 m2। নেক্সট লাইনে এটা লিখি, জি ইকুয়াল টু এফ আর স্কোয়ার বাই m1 ইন্টু m2। এখন এফ আর স্কোয়ার এবং m1 m2-র মাত্রা বসাবো এবং ক্যালকুলেশন করব কি আসে দেখি। সমান সমান এফ এর মাত্রা কি হয়, এফ মানে বল, বলের মাত্রা হয় m/L(T⁻²)। এগুলোকে থার্ড ব্র্যাকেটে রাখতে হয়, কিন্তু থার্ড ব্র্যাকেটে কিংবা ফার্স্ট ব্র্যাকেটে এখানে দেওয়া অসুবিধা বলে দিচ্ছি না। আর স্কোয়ার গুণ দিলাম, আর তো আর এর মাত্রা লেংথ স্কোয়ার আছে, তো স্কোয়ার দিয়ে দিলাম, বাই নিচে m1 m2 দুটো ভরের গুণফল, তার মানে এর মাত্রা লিখবো আমরা m স্কোয়ার। তো কী দাঁড়াবে, উপরে একটা m নিচে m স্কোয়ার আছে, তার মানে উপরে গিয়ে m ইনভার্স হয়ে যাবে। আর এল স্কোয়ার এবং এল আছে, তো দুটো মিলে এল কিউব হবে, আর T⁻²) আছে, তার মানে ব্যাপারটা দাঁড়াবে m ইনভার্স এল কিউব T⁻²। অ্যান্সার হবে, ওভারল্যাপ করে লিখছি, m ইনভার্স এল কিউব T⁻²। অপশনগুলোর মধ্যে বি নাম্বার অপশনটা এর সাথে মিলছে, তো বি নম্বর হবে আমাদের অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটা, যে x = AT+BT² হয়, যেখানে x এর মান প্রকাশ করা হয়েছে মিটার এককে এবং t প্রকাশ করা হয়েছে ঘন্টা এককে, এক্ষেত্রে b এর একক হবে। মনে রাখতে হবে যে কোনো সমীকরণের ক্ষেত্রে ডান দিকের রাশিগুলোর যা একক হবে, বাম দিকের রাশিগুলোর একক তার সাথে একই হবে। এককের ক্ষেত্রে এটা প্রযোজ্য, মাত্রার ক্ষেত্রেও প্রযোজ্য। এবং কোনো রাশি যদি যোগ বিয়োগ আকারে থাকে, এরকম যদি থাকে a = x + y, তার মানে যে রাশিগুলো যোগ কিংবা বিয়োগ আকারে থাকবে তাদের অবশ্যই এককগুলো সমান হতে হবে, না হলে যোগ কিংবা বিয়োগ করা যাবে না। তো এখানে x এবং y যেরকম যোগ অবস্থায় আছে, তো x এর যা একক কিংবা মাত্রা হবে, y এর একক এবং মাত্রা তার সাথে অবশ্যই সমান হবে। এবং সমীকরণের বাম দিকে যে রাশিটা আছে a, তার একক এবং মাত্রা অবশ্যই x এবং y এর সাথে সমান হতে হবে। তো আমাদের যে এক্সপ্রেশনটা দেওয়া আছে x = AT+BT², এখানে x এর যে একক হবে AT এর তার সাথে একক কিংবা মাত্রা সমান হবে, এবং BT² রাশিটারও একক কিংবা মাত্রা তার সাথে সমান হবে। তো আমাদের বের করতে বলছে b এর একক হবে। তো b এর বের করার জন্য যেটা বললাম, x এর একক = BT² একক, এভাবে লিখব, দিয়ে x এর একক এবং t² একক বসিয়ে দেব, b এর একক বেরিয়ে যাবে। তো লিখি, x এর একক কী দেওয়া আছে, মিটার দেওয়া আছে, তো মিটার = আমরা লিখব b ইন্টু t²। এর একক, t এর একক কী দেওয়া আছে, ঘন্টা। তো ঘন্টা যদি দিই, ঘন্টা স্কোয়ার আছে, তো আওয়ারের স্কোয়ার দিয়ে দিলাম,
দিয়ে সমান সমান দিস ইমপ্লাইজ বি ইকুয়াল টু এক্সের একক মিটার, তো মিটার বসিয়ে দিলাম, বাই নিচে আওয়ার স্কোয়ার, তো আওয়ার স্কোয়ার, তো মিটার পার আওয়ার স্কোয়ার যে এক্সপ্রেশনটা আছে ডি নাম্বার এক্সপ্রেশন মিটার পার আওয়ার স্কোয়ার, সেটা হবে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক কোশ্চেন, যদি প্রযুক্ত বল এফ, বেগ ভি এবং সময় টিকে মৌলিক একক রূপে ধরে নেওয়া হয় তবে ভরের মাত্রা হলো। কী হবে ভরের মাত্রা? ভরকে আমরা বেগ এবং সময়ের সাপেক্ষে বল, বেগ এবং সময়ের সাপেক্ষে প্রকাশ করব। সেক্ষেত্রে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে একটা ভরের আইডিয়া পাওয়া যায় যে এফ ইকুয়াল টু এম এ। তো ভর সমান সমান এম সমান সমান কী লিখতে পারি? এখানে এফ বাই এ লিখতে পারি। এ মানে হচ্ছে ত্বরণ, তাই এফ তো এখানে মৌলিক রাশি হিসাবে ধরে নেওয়া আছে মাত্রা এফ, তো এফকে চেঞ্জ করার প্রয়োজন নেই, এ ত্বরণের মাত্রা আমাদের বের করতে হবে। ত্বরণ সমান সমান আমরা কী জানি? ত্বরণ সমান সমান জানি বেগের পরিবর্তন বাই সময়, এরকম জানি বেগের পরিবর্তন বাই সময়, বেগের পরিবর্তন বাই সময়, বেগের পরিবর্তনের এ না ভি বাই টি লিখতে হবে, টি, বেগের পরিবর্তন বাই সময় ভি বাই টি। এখন ভিকে মৌলিক রাশি হিসেবে ধরা হয়েছে মাত্রা ভি, আর টি সময়কে মৌলিক রাশি হিসেবে ধরা হচ্ছে তো টি, তো সরাসরি বসিয়ে দিই সমান সমান এফ এর মাত্রা তো এফ বাই এ এর মাত্রা হচ্ছে নিচে ভি বাই টি, মাত্রা বসিয়ে দিলাম স্মল টি এর বদলে ক্যাপিটাল টি লিখলাম, টাইমের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি, তো এফ থাকবে আর নিচে টি আছে যেটা উপরে চলে গিয়ে গুণ অবস্থায় চলে যাবে, আর ভিটা নিচে আছে তো ওটা ইনভার্স হয়ে যাবে, তো হবে ভি ইনভার্স, আর টিটা নিচে ভাগ অবস্থায় আছে উপরে গিয়ে গুণ হবে, তো ওটা সরাসরি টি হিসাবে গুণ হবে। তো মাত্রা দাঁড়ালো এফ ভি ইনভার্স টি, এফ ভি ইনভার্স টি। এখানে অ্যান্সারটা আছে এফ ভি ইনভার্স টি, ডি নাম্বার যে অপশনটা আছে সেটা মিলে যাচ্ছে, তার মানে অ্যান্সার হবে এফ ভি ইনভার্স টি। নেক্সট কোশ্চেন হচ্ছে, যদি শক্তি ই, বেগ ভি এবং সময় টিকে মৌলিক একক হিসেবে গণ্য করা হয় তবে পৃষ্ঠটানের মাত্রার সংকেত কী হবে? এক্ষেত্রে একটু ক্যালকুলেশনের প্রয়োজন আছে, তো ক্যামেরার সাহায্যে অ্যান্সারটা বের করি। মৌলিক রাশিগুলো এখানে নেওয়া হয়েছে শক্তিকে, বেগকে এবং সময়কে, তাহলে বের করতে হবে পৃষ্ঠটানের মাত্রা। তো আমরা যেরকমভাবে জানি পৃষ্ঠটান সমান সমান, পৃষ্ঠটানকে এস দিয়ে প্রকাশ করছি, সারফেস টেনশন, টি দিয়ে প্রকাশ করা যেত কিন্তু টি এখানে টাইম দেওয়া আছে। এস সমান সমান কী জানি? এস সমান সমান হচ্ছে বল, ফোর্স বাই লেংথ, লেংথকে ডি দিয়ে প্রকাশ করলাম, ডি দিয়ে, বল বাই দৈর্ঘ্য, এটা সমান সমান সারফেস টেনশন। এখানে বল মৌলিক রাশি নেই, শক্তি আছে, তো বলকে আমরা শক্তির রেসপেক্টে প্রকাশ করব। কীরকমভাবে? মনে রাখতে হবে কার্য এবং শক্তি দুটি অভিন্ন ভৌত রাশি, এই অর্থে অভিন্ন যে কার্য এবং শক্তির মাত্রা এবং একক সেম। তো আমরা যেরকম জানি বল ইন্টু সরণ, সরণকে দৈর্ঘ্য তো ডি দিয়ে প্রকাশ করি, সুবিধা হবে, আগে ডি এখন ডি সুবিধা হবে, এফ ইন্টু ডি সমান সমান কার্য ডাব্লু, ডাব্লুর মাত্রা হচ্ছে ই, মানে কার্য মানেই শক্তি, তো ডাব্লুর মাত্রা এখানে ই ধরা হবে। এফ এর মাত্রা তাহলে কী দাঁড়াবে? এফ সমান সমান ডাব্লু বাই ডি, তো এফ এর জায়গায় যদি ডাব্লু বাই ডি বসিয়ে দিই কী দাঁড়াচ্ছে দেখি, এফ এর জায়গায় ডাব্লু বাই ডি বসিয়ে দিলাম, আর নিচে একটা ডি আছে, এই ডি এখনকার ডি এবং আগেকার ডি এই দুটো যদিও ডি আলাদা কিন্তু দুটোর মাত্রা সেম, দুটোর মাত্রায় এল, দুটোই এক ধরনের দৈর্ঘ্যকে প্রকাশ করে, তার জন্য দুটোকে ডি লিখলাম। তো এক্ষেত্রে ডাব্লু বাই ডি স্কোয়ার হলো। এখন ডাব্লু এর মাত্রাটা ই বসিয়ে দেব, কিন্তু ডি যেটা আছে দৈর্ঘ্য কিংবা লেংথ এর মাত্রা আমরা জানি না, এর মাত্রাকে এখানে মৌলিক মাত্রা হিসাবে ধরা হয় নাই, তো কীভাবে প্রকাশ করব? তো আমরা একটা ক্লাস 10-এ খুব সহজ এক্সপ্রেশন জানতাম, এস সমান সমান ভিটি, অতিক্রান্ত দূরত্ব বলো, অতিক্রান্ত সরণ বলো, এস সমান সমান গতিবেগ ইন্টু সময়, তো এর রেসপেক্টে প্রকাশ করতে পারি, যে সরণকে এখানে ডি দিয়ে প্রকাশ করছি, তো ডি সমান সমান ভিটি হিসাবে লিখতে পারি। এখন টি টাইমের যে মাত্রা ক্যাপিটাল টি ধরা হয়েছে, তো মাত্রাটা লিখব ক্যাপিটাল ভি ইন্টু ক্যাপিটাল টি, তো সরাসরি এই ইকুয়েশনে মাত্রাটা বসিয়ে দিই, মাত্রা বসালে হবে ডাব্লু এর মাত্রা ই ধরা হয়েছে, কার্য কিংবা শক্তির মাত্রা ই, বাই ডি হচ্ছে ভি ইন্টু টি, স্কোয়ার আছে তো স্কোয়ার দিয়ে দিলাম। এখন ই থাকলো, ভি যদি উপরে যায় স্কোয়ার আছে, নিচে উপরে গেলে হবে ভি টু দি পাওয়ার -2, টি উপরে গেলে হবে টি টু দি পাওয়ার -2,
তো আলটিমেটলি সারফেস টেনশন এর মাত্রা দাঁড়াবে ই v⁻⁻2 t⁻²। তাহলে আমাদের যে অপশনগুলো দেওয়া আছে ই v⁻², t⁻², তো এ নাম্বার অপশনটা তার সাথে মিল খাচ্ছে, তো এ নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। নেক্সট যে কোশ্চেন আছে সেটা হচ্ছে 0.001 সেন্টিমিটার লঘিষ্ঠ ধ্রুবক লেস্ট কাউন্ট বিশিষ্ট একটি স্ক্রু গেজের সাহায্যে একটি ছাত্র একটি ইস্পাতের বলের ব্যাস পরিমাপ করছে। দেখা যায় মুখ্য স্কেলের মাপ 5 মিলিমিটার এবং চক্রাকার স্কেলের 25 ভাগ উপরে আসে। যদি স্ক্রু গেজের শূন্য ত্রুটি 0.004 সেন্টিমিটার হয় তবে বলটির সঠিক ব্যাস হবে। এখানে আমাদের ব্যাপারগুলো জানিয়ে নিতে হবে কীরকম। প্রথমত শূন্য ত্রুটি যেটা দেওয়া আছে 0.004, যে শূন্য ত্রুটি -0.004 এর অর্থ কী, যে সামনে যে নেগেটিভ সাইনটা আছে এর মানে হচ্ছে নেগেটিভ ত্রুটি, ঋণাত্মক ত্রুটি। আর এক ধরনের ত্রুটি হয় ধনাত্মক ত্রুটি। ব্যাপারটা কীরকম, যে আমরা যখন স্ক্রু গজ কিংবা স্লাইড ক্যালিপার্স দিয়ে দৈর্ঘ্য মাপি তখন দুটো অ্যাকচুয়ালি ওখানে স্কেল থাকে। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে মেইন স্কেল আর ভার্নিয়ার স্কেল, আর স্ক্রু গজে মেইন স্কেল আর সার্কুলার স্কেল। তো যখন মেইন স্কেলের সাথে সার্কুলার স্কেলের জিরো দাগটা হুহু মিলে যায়, জিরো দাগের সাথে জিরো দাগ মিলে যায়, তখন স্কেলের ত্রুটি হয় শূন্য, মানে শূন্য ত্রুটি শূন্য হয়। কিন্তু যদি শূন্যের সাথে শূন্য না মিলে তখন যে ত্রুটি হয় তাকে শূন্য ত্রুটি বলে। এই ত্রুটি দুই ধরনের হতে পারে, যে মেইন স্কেলের যে শূন্য দাগটা আছে তাকে যদি সার্কুলার স্কেলটা ক্রস করে যায় সামনে তারপরে স্থির হয় তাহলে তাকে ঋণাত্মক ত্রুটি বলা হবে। এই ঋণাত্মক ত্রুটি অ্যাকচুয়াল মান বের করার সময় অ্যাকচুয়াল মানের সাথে ঋণাত্মক ত্রুটি যোগ করে তারপরে পারফেক্ট মানটা বের করতে হয়। যে মানটা আমরা পরিমাপ করছি তার সাথে ঋণাত্মক ত্রুটিটা যোগ করে আমরা অ্যাকচুয়াল মানটা পাবো। আর যদি ধনাত্মক ত্রুটি হয়, যে মেইন স্কেলের শূন্য দাগের আগেই পৌঁছানোর আগেই সার্কুলার স্কেলটা স্টপ হয়ে গেছে, সেক্ষেত্রে এই ধরনের এই যে ত্রুটিটা, এই ধরনের ত্রুটিকে বলা হয় ধনাত্মক ত্রুটি। এই ত্রুটির ক্ষেত্রে যেই মাপটা আমরা পরিমাপ করব তার সাথে ধনাত্মক ত্রুটি বিয়োগ করে দিতে হয়, তারপরে অ্যাকচুয়াল মানটা আসে। তো এখানে যেহেতু ঋণাত্মক ত্রুটি দেওয়া আছে তো পরিমাপ করা মানটার সাথে আমরা এটা যোগ করে দেব, তারপরে অ্যান্সার আমাদের বেরিয়ে যাবে। তো করি, যে স্ক্রু গজের ক্ষেত্রে মান নির্ণয়ের যে সাধারণ ফর্মুলাটা ছিল টোটাল মান সমান এরকম আমরা জানতাম x + y * লেস্ট কাউন্ট, মানে লঘিষ্ঠ ধ্রুবক। x মানে হচ্ছে মেইন স্কেল পার্ট, y মানে সার্কুলার স্কেল পার্ট, আর লেস্ট কাউন্ট যেটা দেওয়া আছে এখানে দেওয়া আছে 0.001 সেন্টিমিটার। তো সেন্টিমিটারে যেহেতু দেওয়া আছে লেস্ট কাউন্ট, তো সমস্ত এককগুলোকে মানগুলোকে আমাদের সেন্টিমিটারে নিয়ে আসতে হবে। এখানে যেরকম মেইন স্কেল পার্ট দেওয়া আছে 5 মিলিমিটার, তো এটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে আসবো এবং এই ফর্মুলা ইউজ করব, যে মেইন স্কেল পার্ট প্লাস সার্কুলার স্কেল পার্ট ইনটু লেস্ট কাউন্ট, তার সাথে নেগেটিভ ত্রুটি আছে, আলটিমেট যদি এর সাথে যোগ করে দিই তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো করি, অ্যান্সার কীরকম হবে, ওভারল্যাপ করে লিখছি, সমান মেইন স্কেল পার্ট দেওয়া আছে 5 মিলিমিটার, এটাকে সেন্টিমিটারে যদি কনভার্ট করি তো লিখতে পারবো 0.5 সেন্টিমিটার, 0.5 প্লাস ভার্নিয়ার সার্কুলার স্কেল পার্ট দেওয়া আছে 25, আর তার সাথে লেস্ট কাউন্ট গুণ করতে হবে, সরাসরি গুণ করে দিই। 25-এর সাথে 0.001 যদি গুণ করা যায় তাহলে হবে 0.025। তো যে মানটা আমরা পেলাম 0.525। এখন শূন্য ত্রুটি আছে -0.004, ঋণাত্মক ত্রুটির ক্ষেত্রে যোগ করতে হয় মানটার সাথে, তো যোগ করে দিলাম। যোগ যদি করে দিই +0.004, আলটিমেট অ্যান্সার দাঁড়াবে আমাদের সমান 0.529। তো এটা হচ্ছে অ্যান্সার, যে ডি নাম্বার অপশানের সাথে মিলছে, ডি নাম্বারটা হবে অপশান অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব, দেওয়া আছে একটি ঘনকাকার বস্তুর ঘনত্ব মাপা হয় তার ভর ও 3টি বাহুর দৈর্ঘ্য মাপার দ্বারা। যদি ভর ও দৈর্ঘ্য মাপার সময় আপেক্ষিক ত্রুটি যথাক্রমে 1.5% এবং 1% হয় তবে ঘনত্ব মাপার পর সর্বাধিক ত্রুটি হবে, কত হবে? তো ঘনত্বকে একইভাবে আমরা ভর এবং আয়তনের রেসপেক্টে প্রকাশ করি। রো সমান আমরা জানি m/v, ভর বাই আয়তন, কিন্তু এখানে বস্তুর আয়তন সরাসরি মাপেনি, কীভাবে মেপেছে? ঘনকটার বাহুর দৈর্ঘ্য মাপার দ্বারা। তো ভিটাকে আমরা বাহুর রেসপেক্টে প্রকাশ করব m/v।
এল কিউব রূপে প্রকাশ করলাম, m/l³। এখন ভাগের ক্ষেত্রে যেরকম প্রথমের দিকে একটা কোশ্চেন এরকম ছিল, ভাগের ক্ষেত্রে যে ত্রুটি বের করতে হয় সেক্ষেত্রে ত্রুটিগুলো যোগ হয়ে যায়। তো রো পরিমাপের ত্রুটি সমান সমান ডেল রো লিখব, ডেল রো সমান সমান এম পরিমাপের ত্রুটি ডেল এম, প্লাস যদি কোনো রাশির মাত্রায় ঘাত থাকে, পাওয়ার থাকে, তো পাওয়ারটা তার আগে গুণ হয়ে যায়, তো 3টা আগে গুণ হয়ে যাবে 3 ইন্টু ডেল এল। এখন ডেল এম মানে এম পরিমাপের ত্রুটি, ভর পরিমাপের ত্রুটি, যার মান দেওয়া আছে 1.5%, আর ডেল এল মানে দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি, যার মান দেওয়া আছে 1%। তো বসিয়ে দিই, ডেল এমের জায়গায় লিখব 1.5 প্লাস 3 আছে 3 গুণ দিলাম, ডেল এলের জায়গায় লিখব 1%, তো 1 হয়ে গেল। দিয়ে এটাকে ওভারল্যাপ করছি উপরে, 1.5 আর 3 ইন্টু 1 এটা হবে 4.5%, 4.5%, তো ত্রুটি হবে 4.5%। আশা করি বুঝেছ। নেক্সট কোশ্চিনটা হচ্ছে, একটি দণ্ডের পার 3.5 সেমি, 3.50 সেন্টিমিটার ও 3.500 সেন্টিমিটার হলে কোনটি বেশি সঠিক? এই অঙ্কটা দেওয়া হয়েছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার উপর ভিত্তি করে। মনে রাখবে, যদি মান সমান হয় তো যে সংখ্যাটাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক বেশি হবে সেটাই হবে বেশি সঠিক। এখন তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কীভাবে বের করা হয় এটার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে লেকচার 2 দেখতে পারো। তো এখানে 3.5 সেন্টিমিটার, 3.50, 3.500 সমস্ত মানগুলো একই আমরা সাধারণভাবে জানি, কিন্তু 3.5-এর দুটো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আছে, 3.50-তে 3টে আছে আর 3.500-তে 4টে আছে। তো যেহেতু 3.500-তে বেশি সংখ্যক তাৎপর্যপূর্ণ অঙ্ক আছে, তার জন্য এই মানটা হচ্ছে বেশি সঠিক। তো বেশি সঠিক হবে 3.500। নেক্সট কোশ্চিনটা হচ্ছে 9.11 × 10⁻31 কেজি এই মানটির মধ্যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মান কত? যে মানটা এখানে দেওয়া আছে এটা অ্যাকচুয়ালি ইলেকট্রনের ভর। তো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার এই যেরকমভাবে এই সংখ্যাটা দেওয়া আছে, এই ধরনের ক্ষেত্রে 10 টু দি পাওয়ার যাই থাক, মাইনাস থাক কিংবা পজিটিভ থাক, সেক্ষেত্রে 10-এর পাওয়ারে যেটা থাকবে ওটাকে তাৎপর্যপূর্ণ অঙ্ক মধ্যে গণনা করতে হবে না, বাকি সংখ্যাটা তাৎপর্যপূর্ণ অঙ্ক হিসেবে থাকবে যে নিয়মে হয়। তো 9.11 আছে, এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আছে 3টে, আর 10 টু দি পাওয়ার -31কে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মধ্যে ধরা হয় না। তো পুরো সংখ্যাটার মধ্যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে 3টে। নেক্সট কোশ্চিন, P + a/v² × v - v = 8টি সমীকরণে a এর মাত্রা কত হবে? এর আগে এই ধরনের একটা কোশ্চেন এসেছিল এককের ক্ষেত্রে। সেক্ষেত্রে বলেছিলাম যে যোগ এবং বিয়োগ আকারে থাকলে অবশ্যই তাদের মাত্রা সমান হবে এবং এককও সমান হবে, নাহলে যোগ বা বিয়োগ করা যাবে না। যেরকম এখানে P + a/v² আছে, মানে P এর মাত্রা যা হবে a/v² এর মাত্রা তার সাথে সমান হবে। v - v আছে, তো v এর মাত্রা যা হবে b এর মাত্রা তার সাথে অবশ্যই সমান হবে, এবং টোটাল গুণফলটার যা মাত্রা হবে এই মাত্রাটা 8টির সাথে সমান হবে। তো আমাদের এত কিছুর প্রয়োজন নেই, a এর মাত্রা বের করতে বলেছে, তো আমরা P + a/v² রাশিটাকে নেব, P এর মাত্রার সাথে a/v² এর মাত্রা সমান করে দেব, যেটা অ্যান্সার আসবে সেটা হবে আমাদের অ্যান্সার। তো লিখি P এর মাত্রা সমান সমান a/v² এর মাত্রা, তো P এর মাত্রা সমান সমান a/v² এর মাত্রা, মাত্রার আকারে লিখলাম আমি এটা। যদি গুণ করে দিই তাহলে a এর মাত্রা দাঁড়াবে P এর মাত্রা ইন্টু v² এর মাত্রা, এই যে v² এর মাত্রা। এখন কালার চেঞ্জ করি, সমান সমান P এর মাত্রা আমরা কি জানি, চাপের মাত্রা হয় এরকম m L ইনভার্স t টু দি পাওয়ার -2, m L ইনভার্স t টু দি পাওয়ার -2, এটা চাপের মাত্রা। আর v আয়তনকে আমরা এভাবে লিখতে পারি বাহু কিউব। তো সেক্ষেত্রে আয়তনের মাত্রা হয় L3। এখন v এর স্কোয়ার আছে, তো L3 এর স্কোয়ার মানে L টু দি পাওয়ার 6 হয়ে যাবে। তো আলটিমেটলি মাত্রা দাঁড়াবে, ওভারল্যাপ করে লিখছি আবার, সমান সমান m আছে, তো m রেখে দিলাম, m L ইনভার্স L টু দি পাওয়ার 6 আছে, তো এর মাত্রা হবে L টু দি পাওয়ার 5, আর t টু দি পাওয়ার -2 আছে, t টু দি পাওয়ার -2 বসিয়ে দিলাম। তো আলটিমেট মাত্রা দাঁড়ালো m L টু দি পাওয়ার 5 t টু দি পাওয়ার -2, এটা হবে a এর মাত্রা, m L টু দি পাওয়ার 5 t টু দি পাওয়ার -2। এই সমীকরণ থেকে মাঝে মাঝে b এর মাত্রাও বের করা আসে,
কিংবা দুটোই আসে কোনো সময় এ এবং বি এর মাত্রা কী হবে। এটা অ্যাকচুয়ালি রিয়াল গ্যাসের ক্ষেত্রে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস সমীকরণ, এই সমীকরণটার নাম ভ্যান ডার ওয়ালস সমীকরণ। যাই হোক, নেক্সট কোশ্চিন হচ্ছে সঠিক অর্থপূর্ণ সংখ্যায় 3.897 প্লাস 15.2 এর মান কত হবে। এখন তাৎপর্যপূর্ণ অঙ্ক থেকে যে যোগ বিয়োগ কিংবা গুণ বা ভাগ আকারে যে অঙ্কগুলো দিবে, সেখানে যোগ বিয়োগ গুণ বা ভাগের ক্ষেত্রে দেখতে হবে কোন সংখ্যাটাতে কম সংখ্যক তাৎপর্যপূর্ণ অঙ্ক আছে। যে যোগফলটা বিয়োগফল কিংবা গুণফল কিংবা ভাগফল আসবে, সেখানে তত সংখ্যক তাৎপর্যপূর্ণ অঙ্ক রাখতে হবে। মানে যে সংখ্যাটাতে কম সংখ্যক তাৎপর্যপূর্ণ অঙ্ক আছে, অ্যান্সার বের করার পর তত সংখ্যক তাৎপর্যপূর্ণ অঙ্ক রাখতে হবে। এখানে যেরকম 15.2 3টে তাৎপর্যপূর্ণ অঙ্ক আছে, আর 3.897 4টে আছে। তো অ্যান্সার যোগ করার পর যে অ্যান্সারটা আসবে, সেখানে 3টে তাৎপর্যপূর্ণ অঙ্ক রাখতে হবে। তো এই দুটো সংখ্যা যোগ করলে অ্যাকচুয়ালি তো আসে এটা 19.097, কিন্তু এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক 5টা হয়ে যাচ্ছে, আমাদের রাখতে হবে 3টে। তো অ্যান্সার হয়ে যাবে 19.1। এক্ষেত্রে ব্যাপারটাকে সংখ্যাটাকে রাউন্ড অফ করা আছে, তার জন্য 19.1 হয়ে গেছে। তো অ্যান্সার হবে 19.1। নেক্সট কোশ্চেন, এই কটা কোশ্চেনই ছিল, 11টা কোশ্চেন ছিল। তো দেখবে ভালো করে, এর বাইরে সাধারণত কোশ্চেন আসে না, তবে আসতে পারে। ওকে, গুড বাই।